হাই, আমি রূপম। এখন কথা হবে নেটফ্লিক্সের লেটেস্ট রিলিজ মহারাজ সিনেমাটা নিয়ে, যে ছবিটা অলরেডি অনেক কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে ফাইনালি মুক্তি পেয়েছে। তবে ছবিটাকে খুব একটা প্রচার করা হয়নি, হঠাৎ করেই নেটফ্লিক্সে রিলিজ করে দেওয়া হয়েছে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে আমির পুত্র অর্থাৎ জুনিয়ত খান, জয়দীপ আহলাওয়াত, শালিনী এবং শারওয়ারি। এই ছবিটা ওয়াইআরএফের বানানো ছবি। তো কেমন হলো এই ছবিটা? এই ছবিটা 1862 সালের একটা কেস, মহারাজা লাইবেল কেসের ওপর ভিত্তি করে বানানো। এবং অনেকে ভাবছে এই ছবিটা হয়তো ধর্মকে আঘাত করে বানানো হয়েছে, যেহেতু আমির খানের পুত্র রয়েছে এবং এরকম একটা সাবজেক্টে। কিন্তু না, এই ছবিটা আশ্রম, সেখানে যেরকম দেখিয়েছিল এই যে ঢঙ্গি বাবা হয় তারা কিভাবে তাদের এই যে দেখানো একটা রূপ এবং ভেতরে কীরকম ধরনের কাজকর্ম চলে, এবং এটা তো 62 সালে একটা কেস হওয়া সত্যি ঘটনাকেই দেখাচ্ছে। তো এটা কী করে মন গড়া হবে? এবার বিষয়টা হচ্ছে, এটা একটা ভালো সিনেমা, এই ছবির যে সাবজেক্টটা সেটা ভীষণ প্রমিসিং, বাট এই সিনেমাটার মধ্যে অনেকগুলো সমস্যা রয়েছে। সেটা হচ্ছে রাইটিংয়ের দিক থেকে মূলত এবং পারফরমেন্সের দিক থেকে। বাট এর যে আইডিয়াটা, এটা যে গল্পটা বলতে চাইছে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই ছবির গল্পটা যদি একটু করে বলি, সেই সময় দেখানো হচ্ছে এবার জুনিয়ত খানের যে ক্যারেক্টার, সে যাকে ভালোবাসে অর্থাৎ শালিনী, সে এখানে সেবা করতে যায় এই মহারাজার, এবং সেবার নামে কিভাবে তাকে ভোগ করা হয়, এবং এরকম আরও মহিলারা রয়েছে, তাদের সাথে কিভাবে এতদিন ধরে এই বাবা কি করে এসেছে। এবার তার আগেনস্টে যখন প্রতিবাদ চালায়, সেটা কোন জায়গাতে যায় এই নিয়ে হচ্ছে এই ছবিটার। থেকে বেশি জানতে হলে নেটফ্লিক্সে যাও, এই ছবিটা দেখো। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে কিছু পজিটিভ দিক রয়েছে এবং অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। প্রথম হচ্ছে এর যে ব্যাকড্রপটা, এরকম একটা স্টেটমেন্ট, এরকম একটা গল্পকে ছবিটা দেখাচ্ছে, সেটা আমার মনে হয় লোকের জানা দরকার, সেটা লোকের দেখা দরকার। দ্বিতীয় হচ্ছে, এই ছবিতে যেভাবে 1862 সাল দেখিয়েছে, সেখানে ছোট ছোট জিনিসে যেরকমভাবে তারা লক্ষ্য রেখেছে, কাস্টিউম ডিজাইন, সেট ডিজাইন। যখন জুনিয়ত খান এসে জয়দীপ আহলাওয়াতের মহলে এসে বলবে যে তোমার মা মেয়েকে যদি এরকমভাবে কেউ ভোগ করতো তাহলে তোমার কেমন লাগতো, ওই জায়গাটাকে যেরকমভাবে তারা ডিজাইন করেছে, যেরকম সেখানে বৃষ্টি পড়ছে, মহলে দাঁড়িয়ে রয়েছে, দুজনের ফেস অফ হচ্ছে, মাঝখানে বেরিয়ার, দারুণ। তো ছবির মেকিং বেশ বেশ ভালো, ফার্স্ট হাফের কিছু শর্টস খুব ভালো, এবং আমি বললামই তারা ছোট ছোট বিষয় যেরকম লক্ষ্য রেখেছে। থার্ড হচ্ছে, এখানে জয়দীপ আহলাওয়াত, তার ক্যারেক্টারটা এত কাম, এত কম্পোস্ট, এবং যেরকম তার পারফরমেন্স, যেরকম তার লুকস, আমার তাকে দারুণ লেগেছে। মানে এই ছবিতে বেস্ট পারফরমেন্স তার। এরপর হচ্ছে ডায়ালগসের কিছু পার্ট, যেটা ছবিতে খুব প্রমিনেন্ট, এবং সেটা যখন আসে ডায়ালগসগুলো, আমি জানি না কেন ডায়ালগসগুলোকে এরকমভাবে ব্যবহার করা হয়েছে। যদি সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোর বা ক্যারেক্টারের লিপে সংলাপ না রেখে মানুষের ওপর রাখতো, বেটার হতো। তো সংলাপ, মনোলগ কিছু ছবির খুব খুব ভালো, এবং ছবির কিছু হাই হাই পয়েন্টস আছে, যে কি শাস্তি পাচ্ছে, সেখানে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে। এবং একটা জায়গা রয়েছে যখন মহলের দরজা বন্ধ করে দেওয়া হবে, সেই সময় ও ঈশ্বরের একটা ছবি নিয়ে সবার সামনে আসবে, সেই জায়গাটা বেশ বেশ ভালো। এবং এরকম একটা সাবজেক্ট তোমরা চাইলে ছবিটা অবশ্যই একবার দেখতে পারো। এবার কেন এই ছবিটা ভালো হয়নি, ছবির যদি নেগেটিভ দিকে আসি, এই ছবির রাইটিং না একদম ভালো নয়, খালি একটা বড় মেজর ইভেন্টকে তুলেছে, ব্যাস হয়ে গেছে। ছবিতে এই যে শালিনীর সাথে জুনিয়ত খানের যে কেমিস্ট্রি, সেটা তো একদমই বিল্ড আপ পায় না, দুজনের সম্পর্কটাই ওয়ার্ক করে না, এবং ছবিতে পরপর পরপর হাজারখানা ইভেন্টস হয়ে যাচ্ছে। মানে এখানে শালিনীকে ও ওরকম অবস্থায় দেখে, ওকে বলে যে আমি সম্পর্কটা থাকবো না, বিয়েটা ভেঙে দেয়। তারপরে আরও একটা ঘটনা ঘটে, আরও একটা মহিলা যাকে ওষুধ খাইয়ে দেয়, মানে লাড্ডু খাইয়ে দেয়, সেই মহিলাটার কি হয় সেটা জুনিয়ত খানের সামনেই হলো। এবার তারপরে শালিনী মারা যায়। এবার এই ইভেন্টগুলো হচ্ছে, কিন্তু ইমোশনালি অডিয়েন্সও জুড়ছে না, এবং জুনিয়ত খানের ক্যারেক্টারটাকে আমরা জাস্ট মানে 0.1%ও ইমোশনাল তো দেখি না, ওকে ভাঙতেই দেখি না। এবং ও পরের দিনই তার নিজের পত্রিকা খোলা, সেখানে কী স্টেটমেন্ট দেবে সেটাতে চলে যায়। ফলে বারবার ছবিটা একটা জোন থেকে আরেকটা জোনে শিফট করছে, কিন্তু কোনো জায়গায় ইমোশনালি আমরা অ্যাটাচডই হই না। দ্বিতীয় হচ্ছে, এখানে প্রোটাগনিস্টদের পারফরমেন্স, জুনিয়ত খানের থেকে আমি এর থেকে অনেক বেটার আশা করেছিলাম। আমির খানের ছেলে সে, পারফরমেন্স দেখো, মানে সুহানা খান, এরা সবাই মানে এরকম পরিবার থেকে বিলং করে, কিন্তু তাদের পারফরমেন্সের মধ্যে সেই ব্যাপারটাই নেই। জুনিয়ত খানের পারফরমেন্স এখানে খুবই খুবই অ্যাভারেজ। যেখানে জয়দীপ আহলাওয়াত সংলাপ বলছে না, শুধু চোখ দিয়ে খেয়ে নিচ্ছে, সেখানে ওর কাছে ডায়ালগ আছে, কিন্তু ডায়ালগ ডেলিভার করেও ও সেই সিনগুলোকে তুলতে পারছে না। ফলত সেগুলো দেখতে খুব ফ্ল্যাট লাগছে, যে কারণে প্রোটাগনিস্টের যে জার্নিটা আমরা ফিল করতে পারছি না। তো পারফরমেন্স ভালো না। এখানে শারওয়ারির ক্যারেক্টার, চরিত্রটাকে ছবিতে যেরকমভাবে আনা হয়, যেরকম কমেডিটাকে আনা হয়, খুব ফোর্সফুলি মনে হয়, এবং ওর যে ইম্প্যাক্টটা সেটা তৈরি করতে পারে না
শুধুমাত্র শার্ভারির ক্যারেক্টারটাকে খুব অদ্ভুতভাবে লেখা সেই কারণে। ছবির ক্লাইম্যাক্সে ছবিটা একটু বেটার হয়, তবে তার আগের পোর্শনে অডিয়েন্স বোর হবে। তার কারণ না ভালো পারফরমেন্স রয়েছে, না ভালো স্টোরি স্ট্রাকচার রয়েছে, এবং যেরকমভাবে বিষয়টা যায় সেটাও যেন খুব প্রেডিক্টেবল। কারণ এখানে ওর বাবার সাথে যেরকম কেমিস্ট্রি, ওর বৌদির সাথে যেরকম সম্পর্ক, শালিনীর বোন, তাকে দেওয়া একটা প্রমিস, ওর নিজের ফেলে আসা একটা প্রেম, এখানে শার্ভারির ক্যারেক্টারটা যে জিনিসপত্র করছে, ও কোর্টে কেস করছে, ওকে সবাই হেড করছে, তারপরে ও ভালোবাসা পাচ্ছে, পুরো বিষয়টাই তো অডিয়েন্সের জানা যে হ্যাঁ এরকমভাবেই হবে। ফলে সেখানে কোনো আপ অ্যান্ড ডাউনস, কোনো সারপ্রাইজেস নেই। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর এবং মিউজিক খুবই অ্যাভারেজ, সেগুলো সিন তুলতে সক্ষম হয় না। ওভারঅল মহারাজ সিনেমাটা আমার জন্য খুবই অ্যাভারেজ একটা ছবি, তবে এই ছবিটা অনেক বেটার হতে পারতো। এবং আমি শেষ করার আগে আরও একটা কথা বলবো, এই ছবিটা নিয়ে যদি কেউ ভেবে থাকে ছবিটা সেন্টিমেন্টকে আঘাত করছে, না, এই ছবিটা ওরকমভাবে বানানোই নয়। এখানে জুনিয়র খানের যে ক্যারেক্টার, ও নিজে এমন কিছু স্টেটমেন্ট রাখবে মানুষকে নিয়ে, ধর্মকে নিয়ে, যেগুলো আমার মনে হয় খুব প্রয়োজনীয় এবং যেগুলো খুব অ্যাপ্রোপ্রিয়েট। তো এই ছিল আজকের ভিডিও। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।